Thank you and welcome all again to my class. আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে এই সিম্পল হারমোনিক মোশনের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছি, তাদের টাইম পিরিয়ড মানে পর্যায়কাল নির্ণয় করেছি। বেশ কয়েকটি বাদ পড়েছিল, সেগুলি নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিতভাবে এবং তাদের পর্যায়কাল বা টাইম পিরিয়ড নির্ণয় করব। যেমন ইউ নলে রাখা তরলের দোলন, অসিলেশন অফ এ লিকুইড ইন এ ইউ টিউব। ইউ শেপের ইউ আকারের টিউবের মধ্যে কোনো তরল রাখলে তার যদি দোলন হয় সেটি সিম্পল হারমোনিক মোশন। ইউ টিউব, আমার ইউটিউবের কথা বলছি না, চ্যানেল ইউটিউবের কথা বলছি না। ইউ শেপের ইউ আকৃতির টিউবে যদি কোনো লিকুইড থাকে তার দোলন সিম্পল হারমোনিক মোশন, সেটা নিয়ে আলোচনা করব, টাইম পিরিয়ড নির্ণয় করব। তাছাড়া মসৃণ পিস্টনের দোলন গ্যাস জারে আবদ্ধ গ্যাসের মাধ্যমে, অর্থাৎ অসিলেশন অফ এ পিস্টন উইথ দ্য হেল্প অফ এ গ্যাস এনক্লোজড ইন এ সিলিন্ডার। গ্যাস জারের মধ্যে যে আবদ্ধ গ্যাস রয়েছে তার মধ্যে যদি একটা মসৃণ পিস্টন রাখা যায় এবং তাকে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করা যায়, খানিকটা সরিয়ে দেওয়া যায়, তাহলে সেটা সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকে। আমরা ডিটেলস আলোচনা করব ছবি এঁকে। এবং পৃথিবীর মধ্য দিয়ে যদি কোনো সুড়ঙ্গ কল্পনা করা যায় স্পার টু স্পার, এপার থেকে ওপার পর্যন্ত, এবং সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে যদি বস্তুর গতি থাকে, সেই গতি নিঃসন্দেহে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। তবে পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গ তৈরি করা বাস্তবে সম্ভব নয়, নেহাতি একটি কাল্পনিক বিষয়। তবে বৈজ্ঞানিক ভিত্তিতে এই মোশন অবশ্যই সরল দোলগতিতে হয় এবং সেখানেও আমরা টাইম পিরিয়ড মানে পর্যায়কাল নিয়ে আলোচনা করব, যে এপার থেকে ওপারে যেতে গেলে পর্যায়কাল কত, বা অর্ধ পর্যায়কাল, এপার থেকে ওপারে যাওয়া শুধু অর্ধ পর্যায়কাল, সেটাই কত আমরা নির্ণয় করব ছবি এঁকে। এবং শেষে সেকেন্ড দোলক বা সেকেন্ড পেন্ডুলাম নিয়ে আলোচনা করব। দোলক ঘড়ি, ঘড়ি কী কারণে স্লো যায়, দোলক ঘড়ি কী কারণে ফাস্ট যায়, সেগুলি নিয়ে আলোচনা করব। তো গরমের ছুটি পেয়েছো, আশা করি ছুটিতে বাড়িতে শুধু ছুটি কাটাবে না, পড়াশোনাটা কন্টিনিউ করবে। তো গরমের ছুটির মধ্যে বেশ কিছু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে। তো আলোচনায় আসছি ইউ নলে রাখা তরলের দোলন, অসিলেশন অফ এ লিকুইড ইন এ ইউ টিউব। এই যে ইউ শেপের একটি টিউব রয়েছে, এই ইউ শেপের টিউবে যদি কোনো লিকুইড রাখা হয় মানে কোনো তরল রাখা হয়, তো প্রাথমিকভাবে তরলটি একটি সাম্যাবস্থায় থাকবে। এই দিককার নলে তরলের উচ্চতা, এদিককার নলে তরলের উচ্চতা সমান থাকবে। তো মনে করলাম সেই উচ্চতাকে আমি এই রেখা দিয়ে কল্পনা করলাম যে এর নিচে তরল রয়েছে, এর নিচে তরল রয়েছে। তাহলে প্রাথমিকভাবে তরলটি সাম্যাবস্থায় থাকবে, দুই নলে তরলের উচ্চতা সমান থাকবে। তরলের উচ্চতা কী হবে? সমান থাকবে। মনে করলাম দুই নলের তরলের যে উচ্চতা বা হাইট, সেটা হচ্ছে ক্যাপিটাল এল। এবার যে কোনো উপায়ে এই আবদ্ধ তরলের যে কোনো একটি নলে যদি ফু দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে এই তরলকে খানিকটা ডাউন করে দেওয়া যায়, এই তরলকে খানিকটা নামিয়ে দিলাম ফু দিয়ে বা অন্য কোনো উপায়ে। মনে করলাম এই তরলটি এক্স পরিমাণ নেমে গেল, মনে করলাম এটাই এক্স পরিমাণ, এই অবধি ছিল, এখানে চলে আসলো। তাহলে এদিককার তরলটা কি হবে? একেবারে সহজ ভাবনাই, এটা এক্স পরিমাণ উপরে উঠবে। তো এটা যদি এক্স পরিমাণ নিচে নামে, তাহলে এটা এক্স পরিমাণ উপরে উঠবে। অর্থাৎ এই জায়গায় গিয়ে পৌঁছে যাবে।
এই তলটা নিচে নামলো মানে এখানে ফাঁকা হয়ে গেল, এটা উপরে উঠলো। এবার কি তলটাকে যদি আমি আর যদি কিছু না করি, তো এখানে উঁচু হয়ে এখানে নিচু হয়ে কি তরল থাকবে? নিঃসন্দেহে থাকবে না। চাপের পার্থক্যের জন্য এটা আবার নিচের দিকে আসবে, এটা আবার উপরের দিকে উঠবে, কিন্তু গতিজাড্যের কারণে এটা আবার বেশি উপরে উঠে যাবে, এটা বেশি নিচে নেমে যাবে, তারপরে এটা আবার নিচে নামবে, এটা আবার উপরে উঠবে, অর্থাৎ সরল দোলগতিতে দুলতে থাকবে। কেন সরল দোলগতি? সরল দোলগতির ফর্মুলা রয়েছে যে ত্বরণ সর্বদাই সাম্য অবস্থান থেকে সরণের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ a = -ω²x। এই টাইপের ফর্মুলাতে যদি আমরা এখানে প্রত্যানয়নকারী বল বা রেস্টোরিং ফোর্সের ফর্মুলা দিয়ে ত্বরণটাকে যদি এভাবে আনতে পারি, তাহলে আমরা বলতে পারি যে সরল দোলগতিতে দুলছে। অর্থাৎ ত্বরণ বা প্রত্যানয়ক বল যদি সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং সাম্য অবস্থানের অভিমুখী হয়, তবে সেই দোলগতিকে সরল দোলগতি বলে আমরা জানি। তো এখানে আমরা প্রথমে মনে করব যে সাম্যাবস্থায়, এই লাইনে সাম্যাবস্থা যেটা, এটা হচ্ছে সাম্যাবস্থান, এই লাইন বরাবর তরল ছিল, এটা আমরা নির্ণয় করব। তো প্রথমে ধরি ইউ নলের দুই বাহুতে সাম্যাবস্থায় তরল স্তম্ভের উচ্চতা, এদিকে মনে করলাম এল উচ্চতা পর্যন্ত, ওইদিকে মনে করলাম এল উচ্চতা পর্যন্ত তরল রয়েছে। ধরি ইউ নলের দুই বাহুতে সাম্যাবস্থায় তরল স্তম্ভের উচ্চতা সমান ক্যাপিটাল এল। অতএব মোট তরল স্তম্ভের উচ্চতা সমান টুয়াইস এল। এদিকে এল রয়েছে, এদিকে এল রয়েছে। ইউনল যদি আমি খুব পাশাপাশি নিই, তার নিচেরটা নগণ্য ধরা যায়, তাহলে এদিকে এল এদিকে এল, মোট তরল স্তম্ভ হচ্ছে টুয়াইস এল। কী অবস্থায়? যখন সাম্য অবস্থায় রয়েছে, এদিকে এল রয়েছে, এদিকে এল রয়েছে। ফু দিলে তরলটা এদিকে উপরে উঠে যাবে, এদিকে ডাউন হবে, এক্স পরিমাণ যদি ডাউন করি, এদিকে এক্স পরিমাণ আপ হবে স্বাভাবিকভাবে। তার আগের কথা বলছি, এখন কি তরল স্তম্ভের মোট দৈর্ঘ্য বেড়ে গেছে না কমে গেছে? একই থাকবে, এদিকে যতটা নেমেছে এদিকে ততটা উঠেছে। তো সাম্যাবস্থায় যা তরল স্তম্ভের মোট দৈর্ঘ্য, এখনও তরল স্তম্ভের মোট দৈর্ঘ্য সমানই থাকবে, শুধু উচ্চতার পার্থক্য হবে। কিন্তু সাম্যাবস্থায় এদিকের উচ্চতা যদি এল হয়, এদিকের উচ্চতাও এল থাকবে, তখন তরলটি স্থির অবস্থায় থাকবে, দুলতে থাকবে না। কখন দুলতে থাকবে? সাম্য অবস্থা থেকে তাকে যদি আমি ডিসপ্লেস করি, সাম্য অবস্থান থেকে তাকে যদি আমি শিফট করি, সাম্য অবস্থান থেকে তাকে যদি নড়িয়ে দেওয়া যায়, খানিকটা পরিমাণ, অল্প পরিমাণ নড়িয়ে দিলে তখন সেটি দুলতে থাকবে। দুলতে থাকবে কেন? চাপের পার্থক্য, মানে প্রত্যানয়নকারী বল তৈরি করবে এবং গতিজাড্যের কারণে এটি দুলতে থাকবে এপারে ওপারে SHM বা সিম্পল হারমোনিক মোশনে। তাহলে মোট তরল স্তম্ভের উচ্চতা হচ্ছে টুয়াইস এল। ধরি তরলের ঘনত্ব সমান রো, ইউনলের বাহুর প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা। তা এই প্রস্থচ্ছেদটা ধরে মনে করলাম আলফা, আর এই যে তরল রয়েছে আবদ্ধ তার ঘনত্ব হচ্ছে রো। অতএব তরলের ভর কত? তরলের ভর মানে আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন মানে হচ্ছে মোট দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এল, তার সঙ্গে ক্ষেত্রফল দিয়ে গুণ করলাম আলফা, তাহলে হচ্ছে আয়তন, আয়তনের সঙ্গে রো দিয়ে গুণ করলাম ঘনত্ব দিয়ে, তাহলে মোট ভর m = 2L আলফা রো, তাই তো?
সাম্যাবস্থায় বা যে কোনো অবস্থায় ভর তো পরিবর্তন হচ্ছে না, আয়তন পরিবর্তন হচ্ছে না, ঘনত্ব পরিবর্তন হচ্ছে না। প্রাথমিকভাবে যে তরল আমি নিয়েছি এই সরল দোলগতিতে দোলানোর সময় তার আগে বা পরে ভরের বা আয়তনের কোনোরূপ পরিবর্তন হচ্ছে না। তো সাম্যাবস্থা দিয়ে আমি এই হিসাবটা করব প্রথমে, যে এদিকে এল পরিমাণ দৈর্ঘ্য রয়েছে, তাহলে তরল স্তম্ভের মোট দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এল। যদি ঘনত্ব রো হয়, প্রস্থচ্ছেদ আলফা হয়, তাহলে তরলের মোট ভর কত? আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, ঘনত্ব হচ্ছে রো, তাহলে এটা হচ্ছে এম। এবার ফু দিয়ে বা অন্য কোনো উপায়ে যদি তরলকে এক্স পরিমাণ আমি নিচে নামিয়ে দিই, তাহলে এদিকে অন্য বাহুতে এক্স পরিমাণ উপরে উঠবে, তাই কি না? যে ফু দিয়ে বা অন্যভাবে একটি নলের তরল স্তম্ভ এক্স পরিমাণ নামালে অন্য নলে বা অন্য বাহুতে এই সাইডের এই বাহুতে যদি এক্স পরিমাণ নামাই, এই বাহুতে কী হবে? এক্স পরিমাণ উঠবে। অন্য নলে বা অন্য বাহুতে বললে বেটার হয়, এক্স পরিমাণ উপরে উঠবে, তাই তো? তাহলে এখন চাপের পার্থক্য কত? অতএব চাপের পার্থক্য, এবার এখানে এই পরিমাণ জায়গায় আছে তরল, এখানে এই পরিমাণ উঠেছে, তো এটা থেকে এটার কতটা উচ্চতার পার্থক্য? দুটার মধ্যে এখন উচ্চতার পার্থক্য, এটা যদি এক্স হয় এটাও নিঃসন্দেহে এক্স। তো এখানে এই জায়গায় আছে তরল, এই জায়গার নিচে, এখানে এই জায়গায় আছে, তো উচ্চতার পার্থক্য টুয়াইস এক্স। এদিকে এক্স হলে এটাও এক্স, আর এদিকে এক্স পরিমাণ আরও উপরে আছে, তাহলে এই লাইনের সাপেক্ষে এই লাইনের তরল কতটা উপরে আছে? এক্স প্লাস এক্স মানে টুয়াইস এক্স। তার চাপের পার্থক্য কী হবে? এইচ রো জি। চাপের পার্থক্য আমরা জানি এইচ রো জি। এখানে এইচ মানে কতটা উচ্চতার পার্থক্য? টুয়াইস এক্স, আর রো তার সঙ্গে জি, এটা হচ্ছে চাপের পার্থক্য। চাপের পার্থক্য, তো চাপের পার্থক্য যদি হয় চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বল বা ঘাত, অতএব ঘাত বা ফোর্স সমান কী হবে? চাপ ইন্টু এরিয়া। চাপ হচ্ছে টুয়াইস এক্স রো জি, আর এরিয়া হচ্ছে আলফা। এটা হচ্ছে গিয়ে ঘাত। এই ঘাতটা আর কিছুই না, এটা নিচের দিকে আনার চেষ্টা করবে, এটাকে উপরের দিকে তোলার চেষ্টা করবে, অর্থাৎ এই ঘাত আর কিছু না, এটা হচ্ছে প্রত্যানয়ক বল বা প্রত্যানয়ক বল, বা লেখা যায় প্রত্যানয়ক বল F ইজুক্যাল টু 2 রো জি আলফা এক্স, 2 রো জি আলফা এক্স। কিন্তু মাথায় রাখতে হবে এখানে এক্স নিচের দিকে, তো প্রত্যানয়ক বল উপরের দিকে, আর এখানে এক্সগুলো হচ্ছে উপরের দিকে, তো প্রত্যানয়ক বল নিচের দিকে। আর সরণের বিপরীত দিকে প্রত্যানয়ক বল, তাই এখানে মাইনাস চিহ্ন দেওয়া যায়। এখানে যদি মাইনাস চিহ্ন দিই, অতএব তরলের ত্বরণ কি হয়? এফ বাই ভর, তাই তো? সমান কি হবে? এটাকে ভর দিয়ে ভাগ করব, 2 রো জি, তাকে যদি ভর দিয়ে ভাগ করি, মাইনাস 2 রো জি আলফা এক্স ডিভাইডেড বাই ভর মানে হচ্ছে কত? 2L
আলফা রো, 2 2 কাটছে, আলফা আলফা কাটছে, রো রো কাটছে, আর কে কাটছে? আর কিছু কাটছে না, মাইনাস জি বাই এল ইন্টু এক্স, এটাকে লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই এল, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই এল। তো ত্বরণ আমরা দেখতে পাচ্ছি বা বল দেখতে পাচ্ছি সরণের সমানুপাতিক এবং সাম্যাবস্থানের অভিমুখী। তাই বলতে পারি যে লিকুইডটি সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন মেনে চলছে, তার মানে সরল দোলগতিতে দুলতে থাকবে। পর্যায়কাল কত? অতএব টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই, ওমেগার মান কত আছে? রুট ওভার জি বাই এল, তো নিচে জি বাই এল মানে উপরে উল্টে গেলে হবে এল বাই জি, তো এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, টাইম পিরিয়ড of a liquid in a U tube. Time period of oscillation of a liquid in a U tube হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। নেক্সট, চোঙে আবদ্ধ গ্যাসের সাহায্যে পিস্টনের দোলন, oscillation of a piston with the help of a gas enclosed in a cylinder। তো একটা মসৃণ পিস্টনযুক্ত চোঙে কিছু পরিমাণ গ্যাস, এই ডট ডটগুলো গ্যাসীয় অণু, দেখা যায় না যদিও, তবু বোঝানোর জন্য দিয়েছি। তো এই মসৃণ পিস্টনযুক্ত একটি চোঙে কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ রয়েছে। গ্যাসের অণুগুলি উপরের দিকে বল প্রয়োগ করছে, চাপের কারণে ঘাত বল উপরের দিকে প্রয়োগ করছে, আর এটার নিজস্ব ওজনের কারণে নিচের দিকে। দুটি যখন সমান হবে তখন সাম্যাবস্থায় থাকবে এই পিস্টনটি। এই অবস্থায় মনে করলাম পিস্টনটি সাম্যাবস্থায় রয়েছে, এবং তাতে মনে করলাম যে চোঙের আবদ্ধ গ্যাসের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এবং মনে করলাম যে চোঙের ক্ষেত্রফল আলফা, এটা সাম্যাবস্থা। যখন সরল দোলগতির আমরা টাইম পিরিয়ড নির্ণয় করতে যাব, পর্যায়কাল নির্ণয় করার কয়েকটি ধাপ রয়েছে, কয়েকটি পদ্ধতি রয়েছে, কয়েকটা স্টেপ রয়েছে, যে স্টেপগুলির মাধ্যমে আমরা পর্যায়কাল বা টি টাইম পিরিয়ড নির্ণয় করতে পারি। কি ধাপ? প্রথমে দোলনের সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম পজিশনকে আমাদের খুঁজে বার করতে হবে। তো এখন ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এটি। এবার দোলন ঘটানোর জন্য একে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, যেখানে নেট ফোর্স 0, এই অবস্থায় নেট ফোর্স 0, কারণ উপরের ঘাত আর তার ওজন পরস্পর সমান, তাই নেট ফোর্স 0, এই সাম্য অবস্থান থেকে খানিকটা বিচ্যুতি ঘটাতে হবে। এই পিস্টনটিকে খানিকটা চেপে নিচের দিকে নামিয়ে দিলাম, মনে করলাম এক্স পরিমাণ নামানো হলো। তাতে কি হবে? গ্যাসের অণুগুলা নিচের দিকে নেমে যাবে, নিচে ঘনত্ব বৃদ্ধি পাবে, আয়তন কমে যাবে। যদি সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা না পরিবর্তন করি, আয়তন কমিয়ে দিই, তাহলে কি হবে? চাপ বৃদ্ধি পাবে বয়লের সূত্র অনুযায়ী। বয়লের সূত্র কী ছিল? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট উষ্ণতায় তার আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাই যদি আয়তনটাকে কমিয়ে দিই তো চাপটা বৃদ্ধি পাবে। আয়তন কী করে কমাবো? পিস্টনটিকে খানিকটা নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দেবো মানে কি? আমি বল প্রয়োগ করে নিচে নামালাম। এবার যদি বলটাকে টেনে নিই তো নিচের যে অধিক চাপ হলো তার জন্য অধিক ঘাত হবে, সেটা উপরে তুলবে, আবার ওজনের কারণে নিচের দিকে আসবে। অর্থাৎ প্রত্যানয়ক বল একটি তৈরি হবে, যেটা সাম্য অবস্থানের সাপেক্ষে আপ ডাউন করবে সিম্পল হারমোনিক মোশনে। সিম্পল হারমোনিক মোশন কখন বলবো? যখন আমরা দেখাতে পারবো যে বল বা ত্বরণ কী হবে, এই বস্তুটার সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং সাম্য অবস্থানের অভিমুখী। এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এরকম ফর্মুলা
বা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এরকম ফর্মুলা আমরা তৈরি করতে পারবো এই পিস্টনটির দোলন নিয়ে। তখন বলবো যে এটা সরল দোলক গতিতে দুলছে। তা আমরা বার করব টাইম পিরিয়ড বা পর্যায়কাল। কি লিখব? ধরি মসৃণ পিস্টনযুক্ত গ্যাস জারে গ্যাস সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ রয়েছে। পিস্টনের ওজন আর গ্যাসের চাপজনিত যে উপরে ঘাত পরস্পর সমান হলে এটি সাম্যাবস্থায় আছে। মনে করলাম এটা সি বিন্দুতে রয়েছে। তাহলে কি বলবো? পিস্টনের ওজন ও গ্যাসের চাপজনিত বলের বিপরীতমুখী প্রভাবে সাম্যাবস্থান সিতে রয়েছে পিস্টনটি। এবার খানিকটা বল প্রয়োগ করে সি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, মনে করলাম বিতে। কি করা হলো? এখান থেকে নামিয়ে যদি দিই তার মানে গ্যাসের অণুগুলো নিচে চলে আসবে। মনে করলাম এক্স পরিমাণ নামিয়ে দেওয়া হলো। এক্স পরিমাণ নামিয়ে দেওয়া হলো। এর মাঝখান থেকে এর মাঝখানে এটা মনে করলাম বি। এই দূরত্বটা কত? এক্স পরিমাণ। তো প্রথমে এল পরিমাণ উচ্চতায় ছিল গ্যাসটি, এল হাইট পর্যন্ত গ্যাসের উচ্চতা ছিল। পরে এক্স পরিমাণ কমে গেছে। তো এল পরিমাণ যখন উচ্চতা ছিল মনে করলাম গ্যাসের চাপ ছিল ক্যাপিটাল পি আর গ্যাসের উচ্চতা ছিল ক্যাপিটাল এল। এবার এক্স পরিমাণ যখন উচ্চতা কমিয়ে দিলাম বল প্রয়োগ করে, তাহলে চাপটা কী হবে? চাপটা বেড়ে যাবে। তো আমরা লিখতে পারি যে পিস্টনটিকে বল প্রয়োগে বিতে নেমে ছেড়ে দিলে কথাটা বলতে হবে, ছেড়ে দিলে চাপ পি থেকে পি প্লাস স্মল পি হয়। ছেড়ে দিলে চাপ বেড়ে পি থেকে পি প্লাস ক্যাপিটাল পি প্লাস স্মল পি হয়। তাহলে সি অবস্থানে ছিল তখন মনে করলাম চাপ ছিল পি, আয়তন ছিল ভি। আর পিস্টনটিকে বল প্রয়োগ করে যখন বিতে নামিয়ে আসা হলো তখন চাপ হয়ে গেল পি থেকে বেড়ে পি প্লাস পি, মানে স্মল পি পরিমাণ বাড়লো। আর আয়তন টোটালটা ছিল, আগে ছিল ভি গ্যাসের আয়তন, এখন স্মল ভি কমে গেল। তাহলে আয়তন ভি মাইনাস স্মল ভি। নিজের মতন করে বানিয়ে এটা লিখতে হবে যে পিস্টনটি সাম্যাবস্থায় সি বিন্দুতে ছিল, সেই অবস্থায় গ্যাসের আয়তন ক্যাপিটাল ভি, গ্যাসের চাপ ক্যাপিটাল পি। এখানে যদি পুরোপুরি লিখি আমি, গ্যাসের আয়তন
গ্যাসের আয়তন তখন ক্যাপিটাল ভি আর চাপ হচ্ছে ক্যাপিটাল ভি। কিন্তু পিস্টনটিকে বল প্রয়োগে যখন নিচে নামিয়ে বিতে আনলাম তখন কি হবে, চাপ খানিকটা বেড়ে যাবে আর আয়তন খানিকটা কমে গেল। যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ায় যদি এই ঘটনাটি ঘটাই, যদি প্রক্রিয়ায় ঘটে বা ঘটানো যায়, যদি সমষ্ণ প্রক্রিয়ায় ঘটানো যায়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী, ক্লাস 10 আমরা পড়েছি বয়েলের সূত্র, PV = ধ্রুবক, অর্থাৎ P1 V1 = P2 V2। তাহলে কি পাচ্ছি আমরা, P1 V1 = P2 V2। মানে প্রাথমিক অবস্থায় চাপ এবং ভর, প্রাথমিক অবস্থায় চাপ ছিল ক্যাপিটাল P, আয়তন ছিল ক্যাপিটাল V। এবার যখন নিচে নামিয়ে আনা হলো বিতে আনা যখন হলো, তখন চাপ বেড়ে হলো ক্যাপিটাল P প্লাস স্মল p, আয়তন কমে হলো ক্যাপিটাল V থেকে স্মল v কমে গেল। সমষ্ণ প্রক্রিয়ায় করলে প্রাথমিক চাপ আর আয়তন আর অন্তিম চাপ আর আয়তন গুণফল সমান। এখান থেকে লিখতে পারি PV = P দিয়ে দুজনকে গুণ, এদিকে ক্যাপিটাল PV, এদিকে ক্যাপিটাল PV আউট, স্মল PV নগণ্য বলে বাদ দিব। তাহলে পাবো আমরা PV = P স্মল v। সবসময় বলবো যে অতি অল্প পরিমাণ ডিসপ্লেস করতে হবে, তবেই সিম্পল হারমোনিক মোশন হবে। তার সাম্যাবস্থান থেকে খানিকটা শিফট করে দিতে হবে, শিফট করে ছেড়ে দিতে হবে। তো এখানে যে আয়তন পরিবর্তন হয়েছে সেটা নগণ্য, তাই চাপেরও পরিবর্তন নগণ্য, তাই দুটাই ক্ষুদ্র ক্ষুদ্র গুণ করলে হবে নগণ্য। P এবং V অতি ক্ষুদ্র বলে তাহলে এখান থেকে পাচ্ছি স্মল p, চাপের যে পরিবর্তন, ক্যাপিটাল P স্মল v বাই ক্যাপিটাল V। এখান থেকে যদি এখানে চলে আসি কি পাবো, স্মল p = ক্যাপিটাল P স্মল v। ক্ষেত্রফল যদি আলফা হয়, গ্যাস জারের এই ক্ষেত্রফলটা যদি আলফা হয়, তাহলে স্মল v মানে এইটা, আলফার সঙ্গে দৈর্ঘ্য গুণ আলফা এক্স, স্মল v বলতে আলফা এক্স, আর ক্যাপিটাল V বলতে L × আলফা। ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়, তো আলফা হচ্ছে ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতা গুণ করলাম, তো স্মল v এর আয়তন পেলাম, স্মল v এর মান পেলাম। আর ক্যাপিটাল V এই পুরোটা, তাহলে পুরোটার দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল L, তার সঙ্গে প্রস্থচ্ছেদ গুণ, তাহলে ক্যাপিটাল L এর সঙ্গে আলফা গুণ, আলফা আলফা কেটে গেল, তাহলে px বাই L, ক্যাপিটাল P x ডিভাইডেড বাই L। অতএব প্রত্যানয়ক বল, এটা তো চাপ, অতএব প্রত্যানয়ক বল কি হবে, চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ, স্মল p বলতে px আলফা ইন্টু L, তাই তো। প্রত্যানয়ক বল কেন বলছি, যখন নিচের দিকে জোর করে সি থেকে বিতে আনা হলো পিস্টনটিকে বল প্রয়োগ করে এবং ছেড়ে দেওয়া হলো, বল তুলে নেওয়া হলো, এখানে চাপ বেড়ে গেল, তার মানে ঘাত বেড়ে যাবে, তাই ঊর্ধ্বমুখী যেটা ঘাত সেটাকে উপরে তুলে নিয়ে যাবে। এবার এই অবস্থায় ঘাত বল শূন্য হয়ে যাবে, কিন্তু গতিজাড্যের কারণে একটু উপরে উঠে যাবে, আবার নিচে নামে যাবে, আপ ডাউন করবে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন হবে। তো প্রত্যানয়ক বল পেয়ে গেলাম। প্রত্যানয়ক বল যদি পেয়ে যাই, তাহলে আমরা ত্বরণ নির্ণয় করব। অতএব
ত্বরণ সমান কি হবে? ত্বরণকে আমরা এ দিয়ে চিহ্নিত করি, বল বাই ভর, মনে করলাম পিস্টনের ভর এম, ধরি পিস্টনের ভর এম, ক্যাপিটাল এম বা স্মল এম যা ইচ্ছা ধরতে পারি। তার মানে এখান থেকে পাচ্ছি মাইনাস পি আলফা বাই এল এম ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি আলফা বাই এল এম, পি আলফা বাই এল এম। তাই যদি হয় তাহলে আমরা টি বার করতে পারি। ত্বরণ যেহেতু পিস্টনের সরণের সঙ্গে সমানুপাতিক, ত্বরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা প্রমাণ করলে আমরা বলতে পারি যে সিম্পল হারমোনিক মোশনের শর্তাবলী মেনে চলছে এই মোশন, এই গতি, তাই সরল দোলগতিতে দুলছে। যেখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ, ওমেগার মান কি? ওমেগার মান একটি ধ্রুবক, তো অতএব ক্যাপিটাল পি ধ্রুবক, আলফা ধ্রুবক, এল ধ্রুবক, এম ধ্রুবক, তাই ওমেগা হচ্ছে ধ্রুবক। তাই অতএব পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কী হবে 2 পাই বাই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। ওমেগার মান যেটা নিচে ওমেগা, তো উল্টে যাবে 2 পাই বাই ওমেগা, নিচে ওমেগা যেহেতু তাই মানটাকে উল্টে দিতে হবে, এল এম বাই পি আলফা। এবার আলফা দিয়ে যদি উপর নিচে গুণ করি আমরা, তাহলে ভিতে কনভার্ট করতে পারবো, 2 পাই এল আলফা এম বাই পি আলফা স্কোয়ার, পিটা বড় হাতের ক্যাপিটাল, এল আলফা এম বাই পি আলফা স্কোয়ার। এখান থেকে তাহলে কি পাচ্ছি মিশিয়ে নিলাম, 2 পাই রুট ওভার এল আলফা মানে ক্যাপিটাল ভি, ভি এম বাই পি আলফা স্কোয়ার। দিস ইজ দ্য টাইম পিরিয়ড of the piston with the help of gas enclosed in a cylinder. তাহলে t is equal to twice pi root over vm by p alpha square, এটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে পর্যায়কাল বা টাইম পিরিয়ড বার করার পদ্ধতি কি? প্রথমে সাম্য অবস্থানকে আমরা চিহ্নিত করব, বল প্রয়োগ করে x পরিমাণ ডিসপ্লেস করব। এই ডিসপ্লেস অবস্থায় তার উপর নেট বল কত? ইকুইলিব্রিয়ামে তো তার নেট বল 0, কিন্তু ডিসপ্লেস অবস্থায় তার উপর নেট বল কত বা প্রত্যানয়ক বল কত, সেই বলটা বার করব। দেখব নিশ্চয়ই সরণের সঙ্গে সমানুপাতিক, বা ত্বরণটাও যদি সেখান থেকে নির্ণয় করি ভর দিয়ে ভাগ করে বল পেলেই ত্বরণ পাবো, তাহলে দেখব সেই ত্বরণটা এই সরণের সঙ্গে সমানুপাতিক এবং সাম্য অবস্থানের অভিমুখী বা নেগেটিভ, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে ওমেগা মানে কি? এখান থেকে দেখলাম ওমেগা মানে এই জিনিসটাকে ধরেছি, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি আলফা বাই এল এম। ওমেগা যখন পেয়ে গেলাম তখনই টি পেয়ে যাব, কারণ টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা। নিচে ওমেগার মানটা উল্টো করে দিলাম, দিয়ে এখানে ভিকে আনার জন্য ক্যাপিটাল ভি একটি ধ্রুবক, সেই ক্যাপিটাল ভি আনার জন্য আলফা দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে 2 পাই রুট ওভার ভি এম বাই পি আলফা স্কোয়ার। বা এটা যদি বলতাম তাতেও চলতো, এটা যদি বলতাম টি এর মান তাও হবে, বা আলফা দিয়ে গুণ করে রুট ওভার ভি এম বাই পি আলফা নিয়ে স্কোয়ার নিয়ে আসি তাও হবে। তাহলে আমরা পেলাম এটার টাইম পিরিয়ড কি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার ভি এম বাই পি আলফা স্কোয়ার। নেক্সট আমরা আলোচনা করব পৃথিবীর সুড়ঙ্গের মধ্য দিয়ে বস্তুর গতি। পৃথিবীর মধ্য দিয়ে যদি একটি সুড়ঙ্গ তৈরি করা যায় এপার থেকে ওপার, সে ব্যাস বরাবর বা কোনো জ্যা বরাবর, মনে করলাম এখান থেকে আমেরিকা যাব, তো এখান থেকে আমেরিকার যে পজিশন, মাটির ভিতর দিয়ে যদি একটি সুড়ঙ্গ বা একটা টানেল তৈরি করতে পারি, তাহলে দেখা যায় এখান থেকে আমেরিকা সেই টানেলের মধ্য দিয়ে যদি আমি যাই তাহলে 42.3 মিনিটে পৌঁছে যাব। যদিও পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গ কল্পনা করে যাতায়াত করা একটা কাল্পনিক বিষয় মাত্র,
বাস্তবে এটি সম্ভব নয়, তবে বিজ্ঞানের বিচারে ফিজিক্সের হিসাবে অবশ্যই এই মোশনটি সরল দোলগতিতে হবে। সে যে কোনো পৃথিবী এখান থেকে এখানে যেতে গেলে যদি একটা টানেল কল্পনা করি তাহলেও সরল দোলগতি, এবং এপার থেকে এপারে আসতে 42.3 মিনিট লাগে, বা ব্যাস বরাবর যদি সুড়ঙ্গ কল্পনা করি তাহলেও 42.3 মিনিট লাগবে এপার থেকে এপারে আসতে, মানে টাইম পিরিয়ড হচ্ছে 84.6 মিনিট। তো প্রথমে আমরা পৃথিবীকে একটি সুষম ঘনত্বের গোলক মনে করব। সুষম ঘনত্বের গোলক মানে পৃথিবীর সর্ব জায়গার ঘনত্ব সমান, এবং পুরোপুরি একটি গোলক কল্পনা করো। বাস্তবে পৃথিবী পুরোপুরি গোলক নয়, আমরা এখানে সুষম ঘনত্বের গোলক মনে করব পৃথিবীটিকে। এবং সুড়ঙ্গটি সিলেবাসের মধ্যে ব্যাস বরাবর যেটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। যে ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ কল্পনা করলাম, ফুটো করে দিলাম এপার থেকে ওপার। এখান থেকে একটি মানুষকে যদি ছেড়ে দিই বা একটি বস্তুকে যদি ছেড়ে দিই, পৃথিবীটা কি দুটুকরো হয়ে গেল? না, সুড়ঙ্গ কল্পনা করেছি। হাতের মধ্যে দিয়ে একটু ফুটো করলে হাতটা দুটুকরো হবে না, ফুটো করেছি। তো এখানে পৃথিবীর মাঝখান দিয়ে সুড়ঙ্গ কল্পনা করেছি। পৃথিবীটা দুটা হেমিস্ফিয়ারে টুকরো হয়নি, জাস্ট একটা টানেল বা সুড়ঙ্গ অর্থাৎ পাতিকথায় একটা ফুটো করা হয়েছে এপার থেকে ওপারে ব্যাস বরাবর। তাহলে এই সুড়ঙ্গের মধ্য দিয়ে যদি বস্তুকে ছেড়ে দেওয়া যায়, বস্তুটা সরল দোলগতিতে গতিশীল হবে। কেন? এখানে যখন বস্তুটা থাকবে কেন্দ্র তাকে টানবে, যত কাছে আসবে কেন্দ্র টানবে, টানতে টানতে যখন কেন্দ্রে পৌঁছাবে তখন বস্তুটার উপর এই আকর্ষণ বল শূন্য। আকর্ষণ বল শূন্য, কিন্তু তার গতিজাড্যের জন্য সে আবার এদিকে চলে আসবে। এদিকে যখন আসবে তখনও কেন্দ্র টানবে। এই জায়গায় যখন পৌঁছাবে তখন গতিজাড্য আবার শূন্য হয়ে যাবে, কিন্তু কেন্দ্রের আকর্ষণ বল ম্যাক্সিমাম হবে, তাই আবার পিছন দিকে ফিরে যাবে, অর্থাৎ এই বরাবর যাতায়াত করবে। উপন্যাস না, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা গ্রহের উপন্যাস বলে কিছু হয় না। এই বরাবর যদি ফুটো করি তো এই বরাবর সরল দোলগতিতে হবে, এই বরাবর ফুটো করলে এই বরাবর সরল দোলগতি হবে। যেভাবেই করি না কেন টানেল, সেই টানেল বরাবর সরল দোলগতিতে বস্তু গতিশীল হবে, কারণ কেন্দ্র তাকে আকর্ষণ করছে। এখানে যখন থাকবে তোর কেন্দ্র আকর্ষণ করছে, এখানে যখন থাকবে মনে রাখতে হবে যে পজিশনে থাকবে বস্তুটি, এম ভরের বস্তুটি, সেই অবস্থান আর কেন্দ্র থেকে যে দূরত্ব তাকে ব্যাসার্ধ করে যদি একটি গোলক কল্পনা করা হয়, সেই গোলকেই শুধু বস্তুটিকে আকর্ষণ করবে, বাইরের খোলকটি বস্তুটিকে আকর্ষণ করবে না। আমরা মহাকর্ষ অধ্যায়ে এগুলি ডিটেলস নিয়ে আলোচনা করেছি। যদি অসুবিধা হয় বুঝতে তাহলে সেটা দেখে আসবে, তাহলে আরও ক্লিয়ার ধারণা হবে। তো এক্ষেত্রে আমরা যদি টাইম পিরিয়ড নির্ণয় করি তাহলে টি ইজিক্যাল টু পাবো 2 পাই √r/g, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে ভূপৃষ্ঠে তার অভিকর্ষজ ত্বরণ। তো প্রথমে এক্ষেত্রে কী লিখব, যে পৃথিবীকে একটি সুষম পৃথিবী সুষম ঘনত্বের গোলক মনে করলাম। এটা এ, এটা বি, এ বি ব্যাস বরাবর কাল্পনিক সুড়ঙ্গ তৈরি করা হলো। এম ভরের বস্তু এ অবস্থান থেকে ছেড়ে দিলে কেন্দ্রের আকর্ষণ কেন্দ্রাভিমুখী
আকর্ষণ বলের জন্য গতিশীল হবে। ধরি বিশেষ মুহূর্তে, কোনো একটা মুহূর্তে, বিশেষ কোনো মুহূর্তে এই সি বিন্দুতে পৌঁছালো এম ভরের বস্তুটি। কি বিন্দুতে? সি বিন্দুতে পৌঁছালো। সি বিন্দুতে পৌঁছালো, তাহলে আমরা কি করব? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র মনে করলাম ও। এই সি ও সি, এই দূরত্বটা মনে করলাম এক্স। কি দূরত্ব? এক্স। এই এক্স ব্যাসার্ধ নিয়ে আমরা একটা গোলক কল্পনা করব। এক্স ব্যাসার্ধের একটা গোলক আমরা কল্পনা করব। এম ভরের বস্তুটি যখন সি বিন্দুতে রয়েছে, সেই এটা তো হচ্ছে সাম্য অবস্থান, এখানে আসলে আকর্ষণ বিকর্ষণ শূন্য হয়ে যায়। কিন্তু যখন সি অবস্থানে রয়েছে, তার আকর্ষণ বিকর্ষণ কত বস্তুর উপর? বিকর্ষণ তো নেই এক্ষেত্রে, অভিকর্ষ বল আকর্ষণ বল সর্বদাই। তো এম সি অবস্থানে এই এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল কত, সেটি আমরা নির্ণয় করব। তো তার আগে অবশ্যই বলে দেব, সি বিন্দুতে অবস্থানকালে এক্স ব্যাসার্ধের গোলকটি বস্তুর উপর বস্তুকে বা বস্তুর উপর বল প্রয়োগ করবে, মানে আকর্ষণ বল অনুভব করবে এম ভরের বস্তুটি এই গোলক দ্বারা শুধুমাত্র। সেই বিন্দুতে অবস্থানকালে এক্স ব্যাসার্ধের গোলকটি বস্তুকে আকর্ষণ করবে শুধুমাত্র, গোলকটি শুধুমাত্র আকর্ষণ করবে। ও থেকে এ পর্যন্ত মোট দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, কিন্তু আর মাইনাস এক্স, টোটালটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, তাহলে এইটুকুন কত? আর থেকে এক্স বাদ দিলাম, তো এটা পড়ে থাকলো। তাহলে আর মাইনাস এক্স, এটা হচ্ছে গোলীয় খোলক, কিন্তু আর মাইনাস এক্স দৈর্ঘ্যের গোলীয় খোলক কোনো বল প্রয়োগ করবে না বস্তুর উপর। তাই তো, গোলীয় খোলক কোনো বল প্রয়োগ করে না, কারণ এদিককার ভর এদিকে টানছে, এদিককার ভর এদিকে টানছে, পরস্পর প্রশমিত হয়ে যায়। খোলকের কারণে বস্তুর উপর বল প্রয়োগ হয় না। এটা গোলীয় খোলকের মাঝখানে যদি কোনো বস্তু রাখা যায় যে কোনো অবস্থানে, তো গোলীয় খোলক দ্বারা তার উপর প্রযুক্ত লব্ধি বল হচ্ছে শূন্য। তাই খোলকের মাধ্যমে এর উপর বল প্রয়োগ করে না। কে বল প্রয়োগ করে? এই এক্স দৈর্ঘ্যের ক্ষুদ্র গোলকটি। ততএব প্রযুক্ত বল বা আকর্ষণ বল এফ ইজুকাল টু কী হবে? আমরা জানি এই খোলকের ভর জি, বস্তুটার ভর এম, তাহলে জি এম ভরের বস্তুর কথা বলেছি জি এম, আর এই গোলকটার ভর কত? 4/3 পাই, ব্যাসার্ধ হচ্ছে এক্স, তার মানে এক্স কিউব, তাহলে হচ্ছে আয়তন, তার সঙ্গে রো দিলাম। রো যদি ভর হয়, পৃথিবীর গড় সুষম ঘনত্বর গোলক, ঘনত্ব কত? রো ঘনত্ব মনে করলাম। তাহলে জি এম বাই কেন্দ্র থেকে এম এর দূরত্ব,
তার স্কোয়ার দিতে হয় নিচে। কি জানি আমরা? অভিকর্ষজ বল জি এম এম বাই আর স্কোয়ার, যদি আর ডিস্টেন্সে থাকে। তো এখানে জি এম হচ্ছে ক্ষুদ্র বস্তুর ভর, যেটা সুড়ঙ্গ দিয়ে আসছে। তো অনেকক্ষণ ধরে লোডশেডিং, গরমের দিন, তো ইলেকট্রিসিটির পাত্তা নেই। যাই হোক, এই আলোতেই ভিডিওটি করতে বাধ্য হচ্ছি, আর কিছু করার নেই। তো গতির কোনো এক মুহূর্তে যখন বস্তুটি মানে এম ভরের বস্তুটি সি বিন্দুতে আসলো, তখন তার উপর আকর্ষণ করবে শুধুমাত্র এক্স ব্যাসার্ধের যে ক্ষুদ্র গোলক রয়েছে, সেই গোলকটি তার উপর অভিকর্ষজ বল দ্বারা আকর্ষণ করবে। কিন্তু এই আর মাইনাস এক্সের যে গোলীয় খোলক রয়েছে বাইরে বাইরে, সেটি এম ভরের বস্তুর উপর কোনো বল প্রয়োগ করবে না, যেটি আমি উল্লেখ করেছি এখানে, যে সি বিন্দুতে অবস্থানকালে এক্স ব্যাসার্ধের গোলকটি শুধুমাত্র বস্তুকে আকর্ষণ করবে, কিন্তু আর মাইনাস এক্স দৈর্ঘ্যের যে গোলীয় খোলক রয়েছে, এই গোলীয় খোলকটি কোনো বল প্রয়োগ করবে না বস্তুর উপর। তার প্রযুক্ত বল কি? এই এক্স ব্যাসার্ধের যে গোলক, সেটি এম এর উপর বল প্রয়োগ করবে, জি এম এম বাই আর স্কোয়ার। জি বলতে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি, এম বস্তুর ভর, আর এটা হচ্ছে এক্স ব্যাসার্ধের গোলকের ভর। তো এক্স ব্যাসার্ধের গোলক মানে তার আয়তন ইন্টু ভর, 4/3 পাই এক্স কিউব হচ্ছে আয়তন, রো হচ্ছে তার ঘনত্ব, ডিভাইড বাই এক্স স্কোয়ার হচ্ছে দূরত্ব। পৃথিবীর কেন্দ্র থেকে সি অবস্থানে বস্তুর রয়েছে, তো ও সি মানে এক্স, সেই এক্সের স্কোয়ার হচ্ছে নিচে। এখানে রোটা কি? পৃথিবীর ঘনত্ব, যেখানে রো ইজ ইকুয়াল টু পৃথিবীর ঘনত্ব। তো নিচে এক্স স্কোয়ার, উপরে এক্স কিউব, কাটাকাটি করলে এক্স থাকে। তো এখান থেকে পাচ্ছি জি, কত পাচ্ছি? 4/3 জি পাই এম রো ইন্টু এক্স। এখানে মাইনাস চিহ্ন দেওয়া যায় কোন যুক্তিতে? যে পৃথিবীর কেন্দ্র ও থেকে সি বিন্দুর সরণ মানে এক্স, ও থেকে এক্সের অভিমুখ হচ্ছে এইদিকে, সাম্য অবস্থান বা পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর সরণ হচ্ছে এক্স, কিন্তু আকর্ষণ বল নিচের দিকে কেন্দ্রাভিমুখী, তাই আকর্ষণ বল এবং সরণ বিপরীতমুখী, তাই এখানে মাইনাস চিহ্ন দেওয়া যায়। তো অতএব বস্তুর ত্বরণ কি? অতএব বস্তুর ত্বরণ এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, ইজ ইকুয়াল টু এম দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে -4/3 জি পাই রো ইন্টু এক্স, এটাকে লেখা যায় -ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু কী হচ্ছে তাহলে? √4/3 জি পাই রো, √4/3 জি পাই ইন্টু রো, এটা হচ্ছে ওমেগা। অতএব টি ইজ ইকুয়াল টু কত? অতএব পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই √, ওমেগাকে উল্টো করতে হবে, নিচে ওমেগা আছে তাই মানটা উল্টো করে দেব, 3/4 জি পাই রো। এবার রো এর মানটা এখানে বসালেই এটি চলে আসবে। রো এর মানটি এখানে বসাতে হবে, তাহলে এই ফর্মুলাটি আমরা পেয়ে যাব। ধরি এম ভরের বস্তুটি যদি ভূপৃষ্ঠের উপরে থাকে, তাহলে তার আকর্ষণ বল বা ওজন mg ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তখন কেন্দ্র থেকে দূরত্ব মানে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর স্কোয়ার, এম কাটলো, তো জি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বলতে পৃথিবীর ভর 4/3 পাই আর কিউব ইন্টু রো, আয়তন ইন্টু ঘনত্ব, তার মানে এম, আর আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার আর কিউব বাদ যাচ্ছে, তাহলে এখান থেকে যদি রো বার করি তাহলে কী পাচ্ছি? রো বার করলে 3g, নিচে আছে 4 পাই জি রো তো বার করছে আর
4πgr। এই রো এর মানটা যদি এখানে বসাই তাহলে কি পাচ্ছি আমরা, 2π √3 নিচে 4g π রো, নিচের রো। তো রো এর মান যদি বসাই 3g 4πg রো, 3g 4πgr রো বলছে কেন, gr ক্যাপিটাল আর। তাহলে উপরে 3 নিচে 3 মরে গেল, উপরে 4 নিচে 4 গেচিং আউট, উপরে পাই নিচে পাই, উপরে ক্যাপিটাল জি নিচে ক্যাপিটাল জি, দ্যাট ইজ 2π √r ক্যাপিটাল আর বাই জি, 2π √r ক্যাপিটাল আর বাই জি। অতএব টি পাচ্ছি 2π √r আর বাই জি। এবার যদি মান বসাই, মনে করলাম পৃথিবীর, যাই হোক ইলেকট্রিসিটিটা বড্ড ডিস্টার্ব করছে, আসছে যাচ্ছে, প্রবলেম হচ্ছে আজকে ভিডিও করতে। তো আমরা টি ইজিক্যাল টু পেলাম 2π √r আর বাই জি। আর বলতে পৃথিবীর ব্যাসার্ধ, জি বলতে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। যদি মানগুলো বসাই তাহলে টি এর মান পাচ্ছি 84.6 মিনিট, অর্থাৎ পর্যায়কাল হচ্ছে 84.6 মিনিট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্তে যাওয়া, সে ব্যাস বরাবর হোক বা পৃথিবীর যে বরাবর টানেল করে না কেন, তাহলে 84.6 মিনিটের পর্যায়কাল, মানে যাওয়া এবং আসা। তো শুধু যাওয়া এর অর্ধেক টাইম, তাই শুধু যেতে সময় লাগবে বা অর্ধ পর্যায়কাল t/2 = 42.3 মিনিট। অর্থাৎ ব্যাস বরাবর যাতায়াত করতে টাইম পিরিয়ড হচ্ছে 84.6 মিনিট, বা যে কোনো জ্যা বরাবর, অর্থাৎ আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বিন্দুতে যদি যাতায়াত করি, যাতায়াতে মানে পর্যায়কালে মোট সময় লাগবে 84.6 মিনিট। তাহলে যেতে সময় লাগবে কত, এই পর্যায়কালের অর্ধেক 42.3 মিনিট। এখান থেকে আমেরিকা যাব তাহলেও সময় লাগবে 42.3 মিনিট, বা এখান থেকে টোকিও যাব 42.3 মিনিট, এখান থেকে পৃথিবীর অপর প্রান্তে যাব ব্যাস বরাবর, তাহলে লাগবে 42.3 মিনিট। তো পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গ বা টানেল তৈরি করে, খনন করে, তার মধ্য দিয়ে সিম্পল হারমোনিক মোশনের গতিতে যাওয়া নিছক একটি কল্পনা মাত্র। ব্যবহারিকভাবে এর কোনো প্রয়োগ নেই বা এটা সম্ভব না। শুধু ফিজিক্সের ক্যালকুলেশনে তাত্ত্বিকভাবে এটি দেখা যায় যে এটা সিম্পল হারমোনিক মোশন, এবং যাতায়াত করতে মোট সময় লাগে 84.6 মিনিট। এবার অতি সংক্ষেপে সেকেন্ড পেন্ডুলামটি আলোচনা করব, কিন্তু লোডশেডিংয়ের বড্ড সমস্যা, দেখি কতটা পারা যায়। যে দোলকের পর্যায়কাল মানে টাইম পিরিয়ড 2 সেকেন্ড, বা বলা যায় অর্ধ পর্যায়কাল 1 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলে। একটা দোলক, সেটা দুলছে, মনে করলাম এই অবস্থা থেকে দোলা শুরু করলো, গেল, আবার আসলো, পূর্ণ দোলন সম্পন্ন হলো, তাতে সময় লাগলো 2 সেকেন্ড। তার মানে যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড। অর্ধ পর্যায়কাল 1 সেকেন্ড বা পর্যায়কাল 2 সেকেন্ড। যাই হোক, আলোচনা করছিলাম সেকেন্ড দোলক। যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, বা অন্যভাবে বলা যায় যে অর্ধ পর্যায়কাল 1 সেকেন্ড। একটা মনে করলাম দোলক রয়েছে, সে পূর্ণ দোলন সম্পন্ন করবে, বা এখান থেকে যদি যাত্রা শুরু করি তো গেল, আসলো, পূর্ণ দোলনে 2 সেকেন্ড যদি সময় লাগে, পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, মানে যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, এরকম দোলককে বলা হয় সেকেন্ড দোলক। যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড বা অর্ধ পর্যায়কাল 1 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলা হয়।
তো আমরা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য কতটা হওয়া উচিত সেটা হিসাব করতে পারি। কার্যকরী দৈর্ঘ্য যদি নির্ণয় করি, আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2π√L/g, টি ইজ ইকুয়াল টু 2π√L ডিভাইডেড বাই জি। তো সেকেন্ড দোলকের টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে টি এর জায়গায় 2 সেকেন্ড বসাবো। 2π এল বলতে নির্ণয় করব সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, জি বলতে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত, সিজি এসে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে পেতে পারি 2 বাদ দিয়ে এল ইজ ইকুয়াল টু 981/π², তাই তো? বর্গ করলাম, তাহলে π², L/981, তাহলে L ইজ ইকুয়াল টু 981/π²। এখানে যদি মান বসাই তাহলে L ইজ ইকুয়াল টু 99.4 এত সেমি, ইজ ইকুয়াল টু 0.994 মিটার সমান 3.26 মিটার। আর পারলাম না, একটু তো বলা উচিত, স্লো যাওয়া, ফাস্ট যাওয়া। টি ইজ ইকুয়াল টু 2π√L/g, এল এর মান জি এর মান পরিবর্তন হলে পর্যায়কাল পরিবর্তিত হয়। তাই সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য এবং জি এর মান যদি পরিবর্তিত হয় তাহলে পর্যায়কাল পরিবর্তিত হয়। পর্যায়কাল যদি 2 সেকেন্ড রাখতে হয় তাহলে তার কার্যকরী দৈর্ঘ্য 3.26 মিটার এবং জি এর মানটা 9.81, যেটা ভূপৃষ্ঠে সেটা ধরেছি আমরা। এবার কোনো কারণে দেখা যায় যদি সেকেন্ড দোলকের বা দোলক ঘড়ির কার্যকর দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে টি বেড়ে যাবে, কার্যকর দৈর্ঘ্য বেড়ে গেলে টি বেড়ে যাবে, বা জি কমে গেলে টি বেড়ে যাবে, তাহলে ঘড়িটি স্লো যাবে। ঘড়িটা স্লো যাবে কখন? এল বেড়ে গেলে বা জি কমে গেলে। এল বেড়ে গেলে এবং জি কমে গেলে স্লো যাবে ঘড়ি। এল কখন বাড়তে পারে? যখন উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পেলে এল বেড়ে যায়। জি কখন কমে যাবে? যদি ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে যাওয়া যায়, অথবা মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে আনা যায়, তাহলে জি কমে যায়। তাহলে এল বৃদ্ধি পেলে জি কমে গেলে টাইম পিরিয়ড বেড়ে যায়, মানে ঘড়িটা স্লো যাবে। ঘড়িটা ফাস্ট যাবে কখন? ফাস্ট যাবে মানে টাইম পিরিয়ড কমে যাবে। টাইম পিরিয়ড কমে যাবে এল কমে গেলে। এল কমে গেলে, দেখা যাচ্ছে কিনা জানি না, এবং জি বেড়ে গেলে। জি বেড়ে গেলে এল কমে যাবে কখন? ঠান্ডা হলে ধাতব সংকোচন ঘটে, দৈর্ঘ্য কমে যায়। অথবা জি যদি বেড়ে যায়, জি কোথায় বেড়ে যাবে? জি বেড়ে যাবে মেরু অঞ্চলে, বা উপরে ছিল, পাহাড়ের উপরে ছিল দোলকটি, যদি ভূপৃষ্ঠে আসে জি বেড়ে যায়। তো এই সমস্ত কারণে ঘড়ি স্লো যেতে পারে, ফাস্ট যেতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারি এল বেড়ে যাওয়া মানে টি বেড়ে যাওয়া, জি বেড়ে যাওয়া মানে টি কমে যাওয়া। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই সরল সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে এটা অনায়াসে আমরা বিশ্লেষণ করতে পারি। যে কারণে সরল দোলক বা দোলক ঘড়ির টাইম পিরিয়ড বেড়ে যায় বা কমে যায়। বেড়ে যায় মানে স্লো যায়, কমে যায় মানে ফাস্ট যায়। তো আজকের জন্য এই পর্যন্তই। অতি কষ্টে ভিডিওটা মোটামুটিভাবে শেষ করলাম। থ্যাংক ইউ।